বিয়ে হয়। তো বিয়ের পর থেকেই আমার হাজব্যান্ড আমার কাছে মানে ইনাই বিনাই বলতো যে, কিন্তু তখন সে জব করতো, টাকা চাইতো, কিন্তু তখন সে জব করতো। জবটা সে 2023 সালে 22 সালের 30শে ডিসেম্বর সে ছেড়ে দেয় এই মর্মে যে সে এখন একটা জব করবে না, সে বিজনেস করবে আমাকে নিয়ে, সে কাপড়ের ব্যবসা শুরু করবে, সে যমুনাতে দোকান কিনবে, আমাকে এগুলো অনেক কিছু বলে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি জব নাই করবা, ব্যবসা করবে, তাহলে করো। কিন্তু ওই জায়গা থেকে আমি তার কোনো প্রোগ্রেস দেখতে পাই না, কারণ একটা পর্যায়ে সে বলে আমার কাছে টাকা নেই। 6 মাস পার হয়ে যায়, মানে 23 সালের জুনের মাঝামাঝি বা মেয়ের ওই টাইমটা আসে। সে বলে যে আমার কাছে টাকা নেই, আমাকে কিছু টাকা দাও। তখন সব কিছু বিবেচনা করে, তখন আমার বাবা বেঁচে ছিল। আমার বাবা তো 30শে ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায়। সে বাংলাদেশে স্পেশালিস্ট হসপিটালে ভর্তি ছিল আমার বাবা। তো বাবা তখন বেঁচে ছিল। বাবা কি করে আসলে, যেহেতু আমরা দুইটাই বোন, আমি বড় মেয়ে, বাবা কি করে মেয়ের সংসার যেন ঠিক থাকে, সেজন্য সে তারও 7 লাখ টাকা অ্যান্ড আমার জমানো 12 লাখ টাকা ছিল, আমি সব টাকা তাকে দিয়ে দিই। 19 লাখ টাকা সে আমার কাছ থেকে নেওয়ার পরে আসলে সে ওই টাকা কি করছে আমি জানি না। দোকান কিনবো, এই কিনবো, ওই কিনবো, সেই বলে 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 তার অ্যাকাউন্টে নেওয়ার পরে সে লাপাতা, মানে আর কোনো টাকা পয়সা সে মানে নিচে কি করছে আমাকে কি কোনো হিসাব, কোনো জবাবদিহিতার জায়গা তো দূরের কথা, সে যে একটা দোকান কিনবে সেই পর্যন্ত সে যায়নি আসলে। তারপরে সে আবার বলে টাকা খরচ হয়ে গেছে, আমাকে 22 লাখ টাকা দাও। আমি 22 লাখ টাকা কেন? বলছে 22 লাখ টাকা হলে আর কিছু টাকা জোড়া দিয়ে আমি আরেকটা দোকান কিনবো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে 22 লাখ টাকা আমি টাকা কীভাবে ম্যানেজ করবো, আমার সময় লাগবে, তাহলে দোকান একটা কিনে ওখানে তুমি বসো, আমি তারপরে সংসার। কিন্তু সে টাকা তার হাতে নগদ চায় না, আমাকে নগদ টাকা দাও, আমাকে টাকা দাও, দোকান আমার কাছ থেকে কেনা হয়, তুমি আমাকে নগদ টাকা, মানে টাকা তার হাতে দিতে হবে। কিন্তু একবার টাকা দিয়ে সে সেটার কোনো হিসাব দেয় না, বা সেটাকে সে কীভাবে খরচ করছে আমাকে কিছু বলে না। সো আরেকবার আমি কীভাবে তার হাতে এতগুলো টাকা দিই, আর এতগুলো টাকা আমি কোথায় পাবো এখন? তো সব মিলে আসলে বাধ্য হয়ে এখানে আসে। অ্যান্ড প্রায় জানুয়ারি মাস থেকে আমি চাই আপনারা মানে খোঁজ খবর নেন, কারণ আমি কতটুকু সত্য বলতেছি, কতটুকু মিথ্যা, এটা আপনারা দেখেন, এটা আপনারা খোঁজ করেন। আপনাদেরও আল্লাহ অবশ্যই সেই বুদ্ধি বিবেক দিয়েছে, আপনারা খুঁজে দেখেন যে আমার মিথ্যা কতটুকু সত্য কতটুকু। সে জানুয়ারি মাস থেকেই তার গ্রামের বাড়িতে যে থাকা শুরু করে, এবং মাঝখানে শুধুমাত্র ঢাকায় 2বার আসছে, এবং 2বারই আসলে হতাশাজনকভাবে, এর চেয়ে বড় হতাশা আর হয় না। তার একটাই কথা, আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, তুই কি এখনো বুঝতে পারিস না, তুই টাকা দিবি কিনা বল। তুই উকিল নোটিশ পাঠায় কোনো লাভ নেই। আমি আমার আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা ভাইয়ার মাধ্যমে তাকে 2বার নোটিশ পাঠিয়েছি যে আসো আমরা মীমাংসা করি, আমরা সংসার করি, কিন্তু সে আশানুরূপ কোনো জবাব এটা দেয় না। আমার কাছে সমস্ত এভিডেন্স অ্যান্ড প্রুফ আছে যে আমি সংসার করার জন্যই উকিল নোটিশ পাঠিয়েছি যে প্লিজ টাকা চায় না, আসো আমরা সংসার করি, আমি ইনকাম করতেছি, ইনশাল্লাহ তুমি একটা বিজনেস কিছু করো, আমরা সংসার করবো। কিন্তু সে আমার কোনোভাবে কোনো কথার ভূক্ষেপ করে না, জন্যই আজকে আদালতে আসা। এবং আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল থেকেই আমি আসলে মামলাটা করি। আজকে সুপ্রভা মাহবুব, যাকে আপনারা সানাই মাহবুব নামে চিনেন, তিনি আজকে সিএমএম কোচ 29 নম্বর কোর্টে 2018 সালের যৌতুক নিরোধনের 3 ধারায় যৌতুক মামলা দায়ের করে। মূল ঘটনা হলো যে সানাই মাহবুব আজকের মামলার বাদী, যৌতুক মামলার বাদী, তিনি তার স্বামীকে 19 লক্ষ টাকা দিয়েছিলেন ব্যবসায় করার জন্য। তিনি ব্যবসা না করে সেটা নষ্ট করেন, বা তিনি জানানও না যে টাকাটা তিনি কী করেছেন। পরবর্তীতে তার কাছ থেকে আবার 22 লক্ষ টাকা চাওয়া হয়, কিন্তু আজকের মামলার বাদী বলেছেন যে না, আমি 22 লক্ষ টাকা দিতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই। সংসার করার জন্য পরপর 2টা লিগাল নোটিশ পাঠানো হয় তাকে, এবং লিগাল নোটিশের জবাবও দিয়েছে। জবাবটা ছিল মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর। যাই হোক, পরবর্তীতে 31/7/25 তারিখে এই মামলার আসামি আবু সালেহ মুসা, তিনি ঢাকার বাসায়, অর্থাৎ বাদিনীর বাসায় তার কাছ থেকে আবারও 22 লক্ষ টাকা চান, এবং বলেন যে আমি তোকে টাকার জন্য বিয়ে করেছি, শতবার লিগাল নোটিশ পাঠালেও আমি আর লিগাল নোটিশ গ্রহণ করবো না, এবং আমার দাবিকৃত যৌতুক বাবদ 22 লক্ষ টাকা না দিলে আমি সংসার করবো না। এরই প্রেক্ষিতে আজকের মামলার বাদী যৌতুক মামলা দায়ের করেছে সিএমএম 29 নম্বর কোর্টে, এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সন্তুষ্ট হয়ে সমন দিয়েছেন। তো সমনের পরে তিনি যদি না আসেন কোর্টে, তাহলে অবশ্যই তার নামে ওয়ারেন্ট হবে। আইনের যে যথাযথ প্রক্রিয়া সেটা চলমান থাকবে, এবং আমরা প্রত্যাশা করি যে আমরা ন্যায় বিচার পাবো।